ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 17। সুন্দর, বিলাসবহুল এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে তৈরি হওয়া এক রেস্টুরেন্টে বসে আছে আসিল। চোখ মুখ কুঁচকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা ফারহাদের দিকে। সারা রাস্তা রোবটের মতো বসে থেকে এখন এক মনে গিলে যাচ্ছে। আসিল ফারহাদের খাওয়ার দিকে একভাবে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলছে, হুম, যদি এরকম ঘাস পাতাই খাওয়ার থাকে তাহলে এত বড়লোক হয়ে লাভ কি? রোজ সকালে মাঠে চলে গেলেই তো হয়। এত বড় রেস্টুরেন্টে মানুষ আসে সবজি খেতে? বুঝি না ভাই, বড় লোক বড় বড় ব্যাপার। ফারহাদ আসিলের এরকম তাকানো দেখে ভ্রু কুচকালো। হাতে থাকা কাঁটা চামচটা প্লেটে রেখে গলা কেসে উঠল। তারপর আসিল দৃষ্টি আকর্ষণ করে ঠোঁট টিপে বলল, মিস আসিল, আমি প্রথমেই তোমাকে খাবারের অফার করেছিলাম, কিন্তু তুমি নাচক করে দিলে। আর এখন আমার খাবারের দিকে এইভাবে নজর দেওয়াটা কি ঠিক? ফারহাদের কথায় আসিল বেশ লজ্জা পেল। সত্যি তো, কিভাবে তাকিয়েছিল লোকটার খাবারের দিকে। ইস, কি ভাবছে তাকে। কিন্তু আসিল তার লজ্জার বহিঃপ্রকাশ না ঘটিয়ে নিজের দৃষ্টি আশেপাশে রেখে গম্ভীর কণ্ঠে বলে, মোটেই আমি আপনার খাবারে নজর দিচ্ছিলাম না। ও তাই বুঝি? তাহলে কি সালাদের মধ্যে এলাচ খুঁজছিলে? আসিল এবার ভাবুক নয়নে ভ্রু কুঁচকে তাকালো ফারহাদের দিকে। কী সব বলছেন? সালাদের মধ্যে এলাচ থাকে নাকি? একটু চোখ থেকে। আমি তো দেখছিলাম যে এরকম ঘাস পাতা মানেই সবজি খেয়ে আপনি সারাদিন থাকবেন কি করে? খিদে পাবে না? আসিলের কথায় ফারহাদ চওড়া হাসলো, হালকা মাথা হেলায়, ঠোঁট কামড়ে বলল, অভ্যাস হয়ে গেছে। তার ওপর ঘরে তো বউ নেই যে রোজ বিরিয়ানি করে খাওয়াবে। আসিল চোখ ঘোরালো তার সামনে বসে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন পুরুষটির দিকে। তার বড় বড় আখি যুগল স্থির করলো। মনের মধ্যে জাগ্রত ভালো লাগা যেন আরও এক ধাপ বেড়ে গেল লোকটির জন্য। আনমনে বলল, তো করে নিন বিয়ে, বারণ করেছে কে? আমারও তাই মনে হয় এবার বিয়ে করে ফেলাই উচিত। বয়স তো আর কম হলো না। তো আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমায়? অবাক চোখে। কেন পারবে না? না মানে, আমি তো জানি না আপনার কেমন মেয়ে পছন্দ। ফারহাদ চোখ উল্টে কিছু ভাবে, অতঃপর টেবিলে দুই হাত ভর দিয়ে কিছুটা ঝুঁকে পড়ে আসিলের দিকে। নিজের খয়েরি চোখ স্থির করলো আসিলের ডাগর আখিতে। তারপর কিছুটা ঘোর লাগা কণ্ঠে বলে, তোমার মতো একজনকে খুঁজে দিলেই চলবে। আসিল ভ্যাবাচাকা খেয়ে গেল ফারহাদের কথা শুনে। আবার কিছুটা লজ্জাও কাজ করছে। কিছুটা অস্বস্তি, তো আবার অপরিসীম ভালো লাগা। ভালো লাগা বা অস্বস্তি ভাবটা স্বাভাবিক হলেও লজ্জা লাগার অস্বস্তি আসিল খুঁজে পায় না। সদ্য কিশোরীর রেখা পার করে আসা আসিল নামক যুবতীর সুভ্রমণে জায়গা করেছে এই ফারহাদ নামক যুবকটি। না চাইলেও একটান অনুভব করছে সে। নিজের ডাগর চোখে তাকিয়ে আছে সে ফারহাদের দিকে। ফারহাদ ওয়েটারের সাথে কথা বলার ফাঁকে আসিলের দিকে তাকালো। দেখে মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। ফারহাদ কিছুটা ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে মনে মনে আওড়ায়, আহ আঞ্জেল, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। আমার মনকে অশান্ত করে, রাতের নিদ্রা হারাম করে, নিজের প্রতি আমাকে আসক্ত করে দেওয়ার পর আমি তোমাকে কি করে শান্তিতে থাকতে দিই বলো? এই মুহূর্তে আমি তোমার মনে এক অদ্ভুত ঝড় সৃষ্টি করে ফেলেছি। তা কিন্তু টের পাচ্ছি আমি। তোমাকে তো আমার হতেই হবে অ্যাঞ্জেল। সেটা তোমার সম্মতিতে হলে ভালো, না হলে আমি আবার ভীষণ রকম জেদি। মিস আসিল, চলো, নাকি সারাদিন এখানে বসে থাকার মতলব আছে? ফারাদের কথায় আসিলের ধ্যান ভাঙলো। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠতে গিয়ে ঘটল এক বিপদ। ব্যালেন্সলেস হয়ে পড়ে যেতে গেলে একজোড়া হাত এসে আটকে নিল আসিলকে। আসিল ভয়ে আটকে উঠে চোখ বন্ধ করে। সেই ব্যক্তিটির বাহু আঁকড়ে ধরল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আসিল। পরে লেগে নিশ্চিত তার কোমর ভাঙত আজ। কিন্তু তাকে পড়ে যাওয়া থেকে আটকানো মানুষটিকে দেখার জন্য চোখ জোড়া খুলতে না খুলতে শুনতে পেল, এই যে মিস, আপনি ঠিক আছেন তো? আসিল এবার ভ্রু কুঁচকে তাকালো ছেলেটার দিকে। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। ছেলেটি এখনো তার দিকেই তাকিয়ে আছে, হয়তো আসিল ঠিক আছে কিনা তার উত্তর জানার জন্য। আসিল কিছুটা হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, আমি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। ছেলেটি বিস্তারিত হেসে এগিয়ে আসলো। তারপর নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ধন্যবাদের দরকার নেই। যাই হোক, আমার নাম আনিস, আর আপনার? আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আবার ধন্যবাদ আপনাকে। ছেলেটিকে একরকম উপেক্ষা করে আসিল পা বাড়ালো বাহিরের দিকে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ফারহাদ নেই। আসিল আশেপাশে তাকিয়ে দেখলো ফারহাদ কোথাও নেই। আসিল ভাবলো হয়তো ফারহাদ তার জন্য বাইরে অপেক্ষা করছে। তাই কাঁধে ব্যাগ উঠিয়ে বেরিয়ে গেল সে। কিন্তু আনিস নামক ছেলেটি তাকিয়ে আসছে আসিলের যাওয়ার পর। ঠোঁটে অদ্ভুত হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, প্রথম দেখাতে আমার মন দাগ কেটে দিয়ে চলে যাচ্ছ? হুম, এক রাতের জন্য হলেও তোমাকে আমার লাগবে রমণী। তারপরে গুনগুন করে গান করতে করতে এগিয়ে গেল সামনের টেবিলে বসে থাকা তার গার্লফ্রেন্ডের দিকে।
আপনি আমাকে একা রেখে চলে এলেন কেন? আসিল বাহিরে বেরিয়ে দেখে ফারহাদ গাড়িতে বসে আছে, স্টিয়ারিংয়ে হাত দিয়ে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে সামনের দিকে। মুখমণ্ডলের রং পাল্টে গেছে, একদম দেখে মনে হচ্ছে কোনো বিষয়ে ভীষণ রেগে আছে। কিন্তু কারণ কি? আসিল আর কিছু না ভেবে গাড়িতে গিয়ে বসে আর হালকা আওয়াজে প্রশ্ন করে, কিন্তু ফারহাদের কোনো হেলদোল নেই, সে তো একইভাবে বসে আছে। তাই আসিল আবারও বলল, ফারহাদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? ফারহাদ এবার তাকালো আসিলের দিকে। ফারহাদের দিকে তাকাতেই আসিল কেঁপে উঠল। চোখের সাদা অংশ লাল রং ধারণ করেছে, চোয়াল শক্ত, লাল মুখমণ্ডল। ফরহাদের এরকম অপ্রত্যাশিত আচরণ আসিলের বুঝে আসছে না, রীতিমতো সে ভয় পাচ্ছে ফারহাদকে দেখে। শরীর কেঁপে উঠছে তার, শুকনো ঢোক গিলছে সে। ইতিমধ্যে ঠান্ডা পরিবেশে কপালে আর চিবুকে ঘাম নামক তরল অবস্থান নিয়েছে। আসিলের অবস্থা লক্ষ্য করে ফরহাদ টিস্যু পেপার হাতে নিয়ে আসিলের কপালের ঘাম মুছে দিতে লাগলো। গম্ভীর ও শান্ত গলায় জিজ্ঞেস করল, সারপ্রাইজ কেমন লাগে তোমার? আসিল থমথমে পরিস্থিতিতে পড়ে গেল। অবাক হলো ফারাদের প্রশ্নে। মানে আমি জিজ্ঞাসা করলাম, সারপ্রাইজ ভালো লাগে? জি জি, বা লাগে, কাপা কাপা কণ্ঠে বলল। ফারাদ আসিলের কথায় ক্ষীণ হাসে। গুড গার্ল, তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি কি সারপ্রাইজ? আহা, সারপ্রাইজ মুখে বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকে? তাই আর প্রশ্ন করবে না। এর মধ্যেই ফারাদের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। হুম, বল। দাদাই, কোথায় তুমি? নানু সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। কখন আসবে? অফিসে ফোন করে জানতে পারলাম তুমি নাকি অনেক আগেই বেরিয়ে পড়েছো। রাস্তায় আসছি। কতক্ষণে? 20 মিনিটের মধ্যে। আর আমি একা নই, আমার সাথে একটা মেহমানও আসছে। কোন মেহমান? আসলেই দেখতে পাবি, রাখছি। আচ্ছা, এসো সাবধানে। ফারহাদ হুম বলে ফোন কেটে দিল। আসিল এতক্ষণে ফারহাদের কথা শুনছিল আর এটাও বুঝতে পেরেছে যে ফারহাদ মেহমান বলতে তাকেই বুঝিয়েছে। তাই নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে বলল, কে ফোন করেছিল? আমার বোন। ও, আপনার বোনও আছে? অবাক হয়ে। হ্যাঁ আছে, তোমার ভাইকে ফোন করে জানিয়ে দাও তোমার বাড়ি ফিরতে দেরি হবে। কেন? তোমার কেনর কোনো উত্তর নেই আমার কাছে। আসিল আর কথা বাড়ালো না, চুপচাপ বসে রইল জানালার বাইরে। তাকে স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে লাগলো। ফারহাদ গাড়ি স্টার্ট দিল, এক নজর আসিলের দিকে তাকালো। এ যে এক অদ্ভুত তৃষ্ণা, যত মেটানোর চেষ্টা করে না কেন তা তো কখনো শেষ হওয়ার নয়। দেখতে না পারলে দেখার তৃষ্ণা, চোখের সামনে আসলে শুধু তাকিয়ে থাকার তৃষ্ণা, সান্নিধ্যে আসলে ছুতে যাওয়ার তৃষ্ণা, আর ভাগ্যক্রমে ছুতে পারলে আরও গভীর করে, গভীরতরভাবে ছোঁয়ার তৃষ্ণা। আঙ্কেল, আমি। প্রায় আধা ঘন্টা ধরে আজান এই একই কথা বলে আবার থেমে যাচ্ছে। নার্ভাসনেস আজ তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। কপালের বিন্দু বিন্দু জলকণা মুছে নিচ্ছে রুমাল দিয়ে। পুলিশের কঠিন ট্রেনিংগুলোতেও সে এত ঘাবড়েছিল কিনা তার সন্দেহ আছে। বুদ্ধিমত্তার সাহসের সাথে অনেক বড় এবং জটিলতম কেস হ্যান্ডেল করেছে, কিন্তু আজ এত নার্ভাস কেন সে? আয়নার সামনে বসে আছে মিস্টার এবং মিসেস সৈয়দ, আর আয়েশা তো সেই কখন থেকে আয়নের মুখ থেকে একটা কথা শুনে শুনে অতিষ্ঠ হয়ে গেছে। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সে আয়নের দিকে। আয়েশার আব্বু এবার উঠে এসে আয়নের পাশে বসে আয়নের কাঁধে হাত রেখে নরম গলায় বলেন, ইয়াং ম্যান, টেক এ ডিপ ব্রেথ, আর তারপরে বলে ফেলো যেটা তুমি বলতে চাও। এত নার্ভাস হওয়ার কি আছে? আমরাই তো। মিস্টার সৈয়দের এরকম নরম কথা শুনে আয়নের কিছুটা সাহস হয়। এতক্ষণ মনের মধ্যে জমে থাকা কথা এক নিমিষেই বেরিয়ে আসে কণ্ঠনালী থেকে। আঙ্কেল, আমি বিয়ে করতে চাই আয়েশাকে। আয়নের এইরূপ কথা শুনে আয়েশা পানি পান করতে গিয়ে কেসে ওঠে। এরকম অসময়ে অপ্রত্যাশিত ঘটনা আয়েশার কাছে ছিল একদম অজানা। তাদের বাড়িতে আসার সময় পর্যন্ত আয়ান তার সাথে একটাও কথা বলেনি। আয়েশার মাথার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, উফ, আস্তে ধীরে খাবি তো, মেয়েটা এখনো ছোটই রয়ে গেল। কি আয়ান, পারবে তো এরকম ছোট বউ সামলাতে? হ্যাঁ, অবশ্যই পারবে। তাই তো ইয়াং ম্যান। আয়েশা এবার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। আর সাথে আয়ানও। মিস্টার আর মিসেস সৈয়দের এরকম স্বাভাবিক ব্যবহার কি করে? আয়ান চোখ উঠিয়ে তাকালো আয়েশার আব্বু মার দিকে। দেখে দুজনেই মিটিমিটি হাসছে। আয়েশা তো লজ্জায় লাল হয়ে গেছে। মাটির ফাঁকে নিজেকে লুকিয়ে ফেলতে পারলে ভালো হতো। এরকম অস্থিরতার মধ্যে আগে কোথাও পড়েনি। এমনিতে খুব চুপচাপ ও লাজুক স্বভাবের মেয়ে আয়েশা। আম্মা, আমি আসছি। কথাটি বলেই ড্রয়িং রুম ত্যাগ করার আগেই মিস্টার সৈয়দ মেয়ের উদ্দেশ্যে বলে ওঠে,
আয়েশা মা, আয়ন বাবাকে উত্তর কি দেব, হ্যাঁ নাকি না? আয়েশা, হ্যাঁ বলে দাও, না হলে তোমার পুলিশ উঠবেই, আমাকে আর আস্ত রাখবে না। ড্রয়িং রুমে সবার দৃষ্টি আকর্ষণ করে এগিয়ে আসছে রায়হান। হ্যাঁ, সেই ছেলে যার সাথে আয়েশার বিয়ের কথা চলছিল। আয়েশা আর আয়নের কাছে এখনও সব অস্বাভাবিক লাগছে। রায়হান সবার সামনে এসে সালাম দিয়ে আয়নের দিকে হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করতে আয়ন বিস্মিত নয়নে রায়ানের সাথে হ্যান্ডশেক করে। তারপরে রায়ান আয়েশাকে উদ্দেশ্য করে বলে, কি অবাক হয়েছ তাই না? জানো আয়েশা, কিছু কিছু মানুষের মনের কথা পেটে ঘুষি মারার পরে বের হয়। যেমনটা হলো এখন তোমার সাথে আমার বিয়ের কথা বলতেই দেখো কিভাবে আয়নের মনের কথা বেরিয়ে এলো। আয়নের দিকে তাকিয়ে, কিন্তু ব্রো, সেদিনকার ঘুষিতে আমার চাওয়ালি এখনো ব্যথা। আয়ন এবার পুরো ঘটনা বুঝতে পেরে মাথা চুলকে মুচকি হাসে। সব কিছু পরিষ্কার তার কাছে, কিন্তু এখনও গোলক ধাঁধায় পড়ে আছে আয়েশা। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। মেয়ের অবস্থা বুঝতে পেরে মিস্টার সৈয়দ মুচকি হাসলো। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলে, মা রে, আমরা তোকে জন্ম দিয়েছি, তোর মনের কথা বোঝার ক্ষমতা আছে আমাদের। কিভাবে তোর মনের বিপক্ষে গিয়ে তোকে অন্য একজনের হাতে তুলে দিই বলতো? আইন যে তোকে চাই এটা আমরা বুঝতে পারলেও তার মুখ থেকে কথাটি শোনার জন্য এই একটা ছোট্ট নাটক, আর কিছু না। আয়েশা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার আব্বুর দিকে। ঘোলা চোখে হানা দিল নোনা জল, সাথে আছে একরাশ লজ্জা, কিন্তু আয়নের প্রতি জমা বিরাট অভিমানের পাহাড় তখনও ভাঙেনি। শালা চাপা মাল, মনের কথা বলতে এত দেরি? আর যদি বিয়ের কথাটা মিথ্যে না হয়ে সত্যি হতো তাহলে? বল মা, আয়নের প্রস্তাবে রাজি তো তুই? তোর উত্তর আমাদের জানা আছে, তাও তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আয়েশা চোখ উঠিয়ে আয়নের দিকে তাকালো। বেচারা আকল আশাবাদী নয়নে তাকিয়ে আছে তার দিকে। মা, আব্বু, রায়হান সবার দৃষ্টি আয়েশার উপর। হয়তো উত্তরের অপেক্ষায় আছে তারা। কিন্তু আফসোস, আয়েশার মনে রয়ে গেছে আয়নের করা উপেক্ষা, অবহেলা, তার বিয়ের কথা শুনেও চুপ থাকা। তাই তো অভিমানের বশে সবার ভাবনায় এক বালতি পানি ঢেলে আয়েশা রুক্ষ কণ্ঠে জবাব দিল, না আব্বু, আমি রাজি নই, তুমি বলে দাও ওনাকে, করবো না আমি তাকে বিয়ে, খুঁজে নিক অন্য কাউকে। অভিমানী কণ্ঠে কথাগুলি বলে ছুটে উপরে চলে গেল। আর আয়ান, সে তো বোকার মতো দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্য নজরে দেখছে আয়েশার চলে যাওয়া। সব কিছু দেখে রায়হান আয়ানের সামনে এসে দাঁড়িয়ে আলতো হেসে বলল, ব্রো, অভিমান ভাঙাও, সময় থাকতে নিজের করে নাও। এক্সপিরিয়েন্স আছে বুঝি? বলতে পারো। আয়ান বাবা, মেয়ে আমার বেশ অভিমানী, অভিমান করে না সচর আচর করে, আর কখনো করলে তো ভাঙাতে অনেক বেগ পেতে হয়। মিসেস সৈয়দ আয়ানের উদ্দেশ্যে কথাটি বলে উঠল, চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। হয়তো মেয়ের দেওয়া উত্তর তার একদম পছন্দ হয়নি। আয়ান চিলতে হেসে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না আন্টি, আমি দেখছি। ফারহাদের গাড়ি এক বিশাল গেট অতিক্রম করে এগিয়ে আসছে এক বিশাল এরিয়া জুড়ে তৈরি হওয়া বাড়ির দিকে। এটাকে শুধু বাড়ি উপাধি দিলে ভুল হবে না, ভুল না, পাপ হবে, কারণ এটি বাড়ি না, প্রাসাদ বা মেনশন বলা চলে। নতুনত্ব মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি বাড়িটি ডিজাইন করেছে, তা 100% সত্য বলে মনে হচ্ছে আসিলের। বাড়িটির সাথে লাগোয়া এক ডিম্বাকার আকৃতির সুইমিং পুল, ছাউনি করা বসার জায়গা, বিভিন্ন গাছ, ফুল গাছ, রাতে বাগানকে সুন্দর দেখানোর জন্য হরেক রকমের আলোর ব্যবস্থা, হেঁটে চলার জন্য পাথর দ্বারা নির্মিত পথ। মান্নাত নামকরণে নির্মিত এই বাড়িটি আসিলের মনে ভীষণভাবে স্পর্শ করেছে। পার্কিং এরিয়ায় গাড়ি থামাতে ফারহাদ নেমে আসিলের দিকে দরজা খুলে দিতে আসিল নেমে আসে। কলিং বেল চাপতেই ফারিয়া দরজা খুলে দেয়। বাইরে থেকে বাড়িটা যত না সুন্দর, ভেতর থেকে আরও বেশি সুন্দর। আসিল খেয়াল করলো ড্রয়িং রুমের সোফায় এক বৃদ্ধা মহিলা বসে আছে। ঘিয়া আর সবুজ রঙের মিশ্রিত শাড়ি তার শুভ্র দেহে বেশ মানিয়েছে। বয়স অনেক হলেও তা বুঝতে পারা দায়। ফারহাদ এগিয়ে গেল তার নানুর দিকে, সালাম দিয়ে জড়িয়ে ধরল তাকে। ও মাই ডিয়ার, কেমন আছো? স্যার আমাকে পাজি ছেলে, তোমার ডেয়ার যে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে তা কি জানো? সরি তো ডিয়ার, মাফ করো না তোমার এই প্রিন্সকে। ফারহাদের কথা শুনে নানু হেসে ফেলে। ফারহাদের গালে চুমু এঁকে বলে, আচ্ছা যাও, করে দিলাম মাপ, কিন্তু আগে বলো এই মিষ্টি পরীটিকে। ফারহাদ পিছনে ফিরে তাকালো আসিলের দিকে। মেয়েটা কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ইতস্তত বোধ করছে। যতই হোক, জানা নেই চেনা নেই অপরিচিত মানুষদের সামনে এরকমটা স্বাভাবিক। ফারহাদ কিছু বলতে গেলেই পেছন থেকে ফারিয়া আসিলের কাঁধে হাত রেখে বলল, নানু, ওর নাম আসিল। আসিল তার নাম শুনে পেছন দিকে ঘুরে তাকালো। ফারিয়াকে দেখে বেশ অবাক হলো সে। ঠোঁট হালকা ফাঁক করে অবাক চোখে তাকিয়ে আছে। আস্তে করে বলল, ফারিয়া, তুমি এখানে? কথাটি বলে আসিল আর ফারিয়া একে অপরকে জড়িয়ে ধরে। মেয়েলি কুশল বিনিময় আর কি। ও আমার বোন, এখানে থাকবে না তো কোথায় যাবে? বাই দ্য ওয়ে, তোরা একে অপরকে চিনিস? জি দাদাই, চিনি। সেদিন আসিল যদি না থাকতো তাহলে। তোরা পরে কথা বলিস, পরিটাকে আমার কাছে আসতে দে। আসো মামনি, আমার কাছে আসো। নানুর কথায় ফারিয়া চুপ হয়ে গেল। আসিল মুচকি হেসে এগিয়ে গেল নানুর কাছে।
সুন্দর করে সালাম দিল। খুব অস্বস্তি হচ্ছে তার। এইভাবে হুট করে কারোর বাড়ি চলে আসাটা ঠিক নয়। আপন হলে আলাদা, কিন্তু এরা তো একদম অপরিচিত মানুষ। ফারিয়াকে আগে একবার দেখেছিল, আর ফারাদের সাথে তার দেখা একদম কাকতালীয়। নানু সালামের জবাব দিয়ে আসিলের হাত টেনে তার পাশে বসায়। মুচকি এসে আসিলের গালে হাত রেখে নরম গলায় বলে, এত অস্বস্তি ফিল করার কিছু নেই। চাঁদের মতো মুখখানাতে অস্বস্তির ছাপ বড্ড বেমানান। পুরনো যুগের হতে পারে, কিন্তু ভাবনা চিন্তা একদম তোমাদের নতুন যুগের মতো। তাই নিজেকে একদম স্বাভাবিক রাখো। আর বলো তো তোমার নাম কি? এবার আসিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মনের অবস্থা স্বাভাবিক রেখে মুচকি হলো। নানুকে তার খুব ভালো লেগেছে। কি মিষ্টি তার কথা। আসিল এক নজর ফারাতের দিকে তাকালো। দুই পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আসিল দ্রুত চোখ সরিয়ে নিল। কোমল স্বরে বলল, আমার নাম আসিল ফারুক। বাবা, ভারী মিষ্টি নাম, ঠিক তোমার মতো। তা পড়ি, তোমার বাড়িতে কে কে আছে? বাবার নাম কি তোমার? আসিল কিছুটা চুপসে গেল। ছোট্ট মুখ করে চোখ জোড়া ফ্লোরে স্থির রেখে নিম্নস্বরে বলল, আমার আব্বুর নাম ফারুক রহমান। আমার একটা বড় ভাই আছে নানু। আর কেউই নেই। ফারাদের গমনকারী চলমান পা থমকে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে পিছনে ফিরল সে। নানুরও একই অবস্থা। সে তাকিয়ে আছে ফারাদের দিকে। ফারহাদ তার নানুর দিকে তাকিয়ে দেখলো তার নানু হালকা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। ফারহাদ নানুর ইশারা পেয়ে আসিলের দিকে তাকাতেই দেখলো মেয়েটা মাথা নিচু করে বসে আছে। হয়তো কিছু তিক্ত অনুভূতি ধরা দিয়েছে মনের মধ্যে।